মাই লাস্ট টাচেস যে পয়েমটি তোমাদের রয়েছে রবার্ট ব্রাউনিং এর লেখা, এই পয়েমটির লাইন বাই লাইন আমি বাংলা অর্থ অতি সহজ সরল ভাবে বুঝিয়ে দেব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। এই ভিডিওটা তোমাদের অনেকটাই সাহায্যকারী ভিডিও হতে চলেছে। তো দেখো, মাই লাস্ট টাচেস এই পয়েমটির লেখক হচ্ছে রবার্ট ব্রাউনিং। এই পয়েমটির লাইন বাই লাইন বাংলা অর্থ জানার আগে তোমাদেরকে অবশ্যই এই পয়েম যিনি লিখেছেন তার সম্পর্কে জানতে হবে, অর্থাৎ রবার্ট ব্রাউনিং এর সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জানতে হবে। রবার্ট ব্রাউনিং জন্মগ্রহণ করেছিলেন 7ই মে 1812 খ্রিস্টাব্দে এবং তিনি মারা গিয়েছিলেন 12ই ডিসেম্বর 1889 খ্রিস্টাব্দে। ইতালিতে তিনি মারা গিয়েছিলেন। এবং রবার্ট ব্রাউনিং ছিলেন ভিক্টোরিয়ান এজের একজন পয়েট। তিনি প্রায় 15টি ভাষা জানতেন। তিনি পড়াশোনা করেছিলেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনে। রবার্ট ব্রাউনিং প্রেমের কবিদের মধ্যে তিনি ছিলেন একজন অন্যতম পয়েট। তিনি মাই লাস্ট টাচেস এই যে পয়েমটি লিখেছেন, এই পয়েমটি তিনি একটি ড্রামাটিক মনোলগে লিখেছেন এবং এই পয়েমটি নেওয়া হয়েছে বেলস এন্ড প্রমোগ্রেনেটের 3য় খণ্ড থেকে এটা নেওয়া হয়েছে। মাই লাস্ট টাচেস তোমাদের যে পয়েমটি রয়েছে, এখানে মাই বলতে বোঝানো হচ্ছে ডিউক অফ ফারেরা, যার নাম ছিল আলফানসো II, এবং এখানে ডাচেস হচ্ছেন ডিউকের ওয়াইফ অফ ডিউক, যার নাম ছিল লুক্রেজিয়া। এখানে মাই লাস্ট টাচেস মানে হচ্ছে আমার সর্বশেষ স্ত্রী। এখানে এই যে কবিতাটি রয়েছে, এই কবিতাটির আগে নাম ছিল ইতালি এবং পরবর্তীকালে তোমাদের এখানে যে পাঠ্যাংশের ফার্স্ট লাইনটি রয়েছে, এই লাইনটিকে কেন্দ্র করে এখানে নামকরণ করা হয়েছে মাই লাস্ট টাচেস। মাই লাস্ট টাচেস তোমাদের যে পয়েমটি রয়েছে, এই পয়েমটি একটি ড্রামাটিক মনোলগীয়তে লেখা রয়েছে। ড্রামাটিক মনোলগীয় হচ্ছে একজন বক্তা যিনি বলবেন, অপর একজন শ্রোতা চুপচাপ ভাবে সেটা শুনবেন, তিনি কিন্তু কোনো কথা বলবেন না। তোমাদের মাই লাস্ট টাচেস পয়েমের মধ্যে এইরকমই একটা বিষয় আমরা দেখতে পাবো। এখানে আলফানসো II কাউন্টের ডুটকে যা বলবেন তাই তোমাদের কবিতার মধ্যে অন্তর্ভুক্ত করা রয়েছে। এখানে আমরা এই কবিতার মধ্যে দেখতে পাবো কাউন্টের দূত ফারেরার ডিউক আলফানসো II এর কাছে আসবে এবং ডিউক ওই কাউন্টের দূতকে তার রাজপ্রাসাদ ঘুরে দেখাবেন এবং রাজপ্রাসাদ দেখাতে দেখাতে তিনি এমন এক জায়গাতে চলে আসবেন যেখানে তার সর্বশেষ স্ত্রীর ছবিটি আঁকা রয়েছে, অর্থাৎ তার সর্বশেষ স্ত্রী লুক্রেজিয়ার ছবিটি আঁকা রয়েছে। সেই জায়গাতে এসে তিনি যা বলবেন তাই তোমাদের পয়েমের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আশা করি তোমরা এতদূর পর্যন্ত বুঝতে পেরেছ। এরপরে দেখো, আমি অতি সহজ সরল ভাবে তোমাদের লাইন বাই লাইন বাংলা অর্থটা বুঝিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং তোমরা অতি সহজে এর যে বাংলা মিনিং রয়েছে তা তোমরা বুঝতে পারবে। দেখো, এখানে এই যে পয়েমটি রয়েছে, এই পয়েমটি একটা রাইম স্কেলে লেখা রয়েছে। রাইম স্কেলটা কি না, রাইম স্কেলটা হচ্ছে এ এ এবং বি বি। এখানে তোমাদের যে ফার্স্ট লাইনের শেষ ওয়ার্ডটি রয়েছে ওয়াল এবং দ্বিতীয় লাইনের শেষ যে ওয়ার্ডটা রয়েছে কল, এটার মধ্যে একটা মিল রয়েছে। এই মিলটা দেখানোর জন্য এই রাইম স্কেলটা তৈরি করা হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে এখানে কোন রাইম স্কেলে এই পয়েমটি লেখা রয়েছে। না, রাইম স্কেলটা হচ্ছে এ এ এবং বি বি। এখানে এই পয়েমের মধ্যে আমরা দেখতে পাবো 28টি কাপলেট রয়েছে এবং প্রতিটি কাপলেটে 2টি করে লাইন রয়েছে। এখানে টোটাল 56টি লাইন বিশিষ্ট একটা কবিতা মাই লাস্ট টাচেস তোমাদের যে পয়েমটি রয়েছে। দ্যাটস মাই লাস্ট টাচেস, এটা হলো আমার সর্বশেষ স্ত্রী। প্যান্টেড অন দ্য ওয়াল, যার ছবি দেয়ালের মধ্যে আঁকা রয়েছে। অর্থাৎ ডিউক কি করছেন না, কাউন্টের দূতকে দেখিয়ে বলছেন যে দেখুন, এটা হলো আমার সর্বশেষ স্ত্রী, যার ছবি দেয়ালের মধ্যে আঁকা রয়েছে। লুকিং অ্যাজ ইফ সি ওয়ার অ্যালাইভ, দেখুন সে যেন জীবন্ত হয়ে উঠেছে। অর্থাৎ এখানে তোমাদের যে লাইনটি রয়েছে সি ওয়ার অ্যালাইভ, এটার মধ্যে একটা গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে। এখানে এই যে ওয়ার্ডটি রয়েছে, আমি যদি বলি আমি যদি পাখি হতাম, এটার ইংলিশটা তোমাদের কি হবে, ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম। এই যে সেন্টেন্সটি আমি তোমাদের বললাম, এখানে একটা ইমাজিনেশন রয়েছে। এখানে ডিউক ইমাজিনেশন করে নিচ্ছেন যে দেখুন আমার স্ত্রী কিরকম জীবিত হয়ে উঠছে। অর্থাৎ ছবি তো, সে তো কখনো জীবিত হয়ে উঠতে পারে না,
তাহলে অবশ্যই ডিউক এটাকে ইমাজিনেশন করে নিচ্ছেন যে ছবিটা জীবন্ত হয়ে উঠেছে, আর সেই কারণে এখানে সি এর জায়গাতে তোমাদের অয়ের রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, আই কল দ্যাট পিস, আই কল দ্যাট পিস, আর আমি এখন ওটাকে বলি। দ্যাট পিস বলতে বোঝানো হচ্ছে তার স্ত্রীর যে ছবিটি আঁকা রয়েছে সেই চিত্রটিকে বোঝানো হচ্ছে। অর্থাৎ ডিউক বলতে চাইছেন যে আমি এখন ওটাকে বলি এ ওয়ান্ডার নাও, একটি আশ্চর্যতম আবিষ্কার বর্তমান। ফ্রা পান্ডলস হ্যান্ড ওয়ার্ক বিজিলি এ ডে। ফ্রা পান্ডলস, যিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী, তিনি কোন এক ব্যস্ততম দিনে এই চিত্রটি এঁকেছিলেন। and there she stands, আর দেখুন সে সেখানে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ ডিউক কাউন্টের দূতকে বলছেন যে দেখুন, মনে হচ্ছে যে সে সেখানে দাঁড়িয়ে রয়েছে। উইল্ট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার, আপনি কি একটু বসবেন না আর তার দিকে তাকিয়ে দেখবেন না? ডিউক এখানে কাউন্টের দূতকে বলছেন, আরে মশাই আপনি বসুন আর ওই ছবিটির দিকে একটু তাকান। আই সেড ফ্রা পান্ডল বাই ডিজাইন, এখানে বাই ডিজাইন বলতে বোঝানো হচ্ছে বাই উইল। অর্থাৎ এখানে ডিউক বলতে চাইছেন যে আমি ফ্রা পান্ডল এর কথা নিজে থেকে ইচ্ছে করে উল্লেখ করলাম। ফর নেভার রিড স্ট্রেঞ্জার লাইক ইউ, কারণ আপনার মতো অপরিচিত লোকেরা, আপনার মতো আগন্তুকেরা কখনোই এই ছবিটির বিষয়ে কিছুই বুঝতে পারবে না। দ্যাট পিকচার কন্টেনেন্স, এখানে কন্টেনেন্স বলতে বোঝানো হচ্ছে এপিয়ারেন্স, অর্থাৎ ওই ছবিটির মধ্যে যে চেহারা ফুটে উঠেছে আপনার মতো অপরিচিত লোকেরা কখনোই সেটা বুঝতে পারবে না, এটা ডিউক কাউন্টের দূতকে বলছেন। দ্য ডেপথ অ্যান্ড প্যাশেন্স অফ ইট আর্নেস্ট গ্ল্যান্স, আর দেখুন এর একান্ত চাহনির মধ্যে কিরকম একটা গভীরতা এবং আবেগ আছে। এখানে ডিউক ছবিটা দেখিয়ে বলছেন যে এর একান্ত চাহনির মধ্যে কিরকম একটা গভীরতা এবং আবেগ আছে। বাট টু মাই সেলফ দে টার্নড, তিনি হয়তো যাদেরকে দিয়ে ছবিটা আঁকিয়েছিলেন তারাও হয়তো ছবিটা ভালো করে দেখেননি, সেই কারণে তিনি বলছেন বাট টু মাই সেলফ দে টার্নড, কিন্তু তারা ছবিটা এঁকে আমার দিকে ঘুরেছিল, তারাও হয়তো সেই ছবিটা দেখার সাহস পায়নি। এখানে তিনি একজন, যেহেতু ডিউক তিনি একজন রাজা, তিনি তাই কি করছেন, তার দাম্ভিকতা প্রকাশ করতে চাইছেন যে যারাও ছবিটা এঁকেছিল তারাও কিন্তু সেই ছবিটির দিকে ভালো করে দেখেননি। সিন্স নো ওয়ান পুট বাই দ্য কার্টেন, আর কারোরই সাহস ছিল না ওই পর্দাটিকে সরানোর। অর্থাৎ সেই ছবিটা হয়তো একটা পর্দা দিয়ে ঢাকা ছিল, সেই পর্দাটা কারোরই সাহস ছিল না সরানোর। এখানে তিনি তার যে দাম্ভিকতা, সেই দাম্ভিকতাকে প্রকাশ করতে চাইছেন আরো বেশি করে। আই হ্যাভ ড্রয়ান ফর ইউ বাট আই হ্যাভ ড্রয়ান ফর ইউ বাট আই, কিন্তু আমি আপনার জন্য আজকে এই পর্দাটা সরালাম। ইউ আর দ্য লাকি ওয়ান, অর্থাৎ এখানে তিনি বলতে চাইছেন যে আপনি হচ্ছেন একমাত্র ভাগ্যবান ব্যক্তি, আমি আপনার জন্যই আজকে এই পর্দাটিকে সরালাম। আরে মশাই আপনি ছবিটির দিকে একটু ভালো করে দেখুন। And seems as they would ask me, আর মনে হয় যে তারা হয়তো আমাকে জিজ্ঞেস করবেন, অর্থাৎ তাদের হয়তো দেখে মনে হচ্ছে যে তারা হয়তো তাকে জিজ্ঞেস করবেন। ইফ দে ডার্স্ট, যদি তাদের সাহস হতো। এখানে ডার্স্ট হচ্ছে একটা আর্কিক ওয়ার্ড, এখানে ডার্স্ট মানে হচ্ছে ডেয়ার, যার অর্থ হচ্ছে সাহস। যদি তাদের সাহস হতো তাহলে তারা আমাকে জিজ্ঞেস করতো, এটা ডিউক বলতে চাইছেন। হাউ সাচ এ গ্লান্স কাম দেয়ার, দেখুন সেখান থেকে কিরকম একটা চাহনি ভেসে আসছে। এখানে ডিউক কাউন্টের দূতকে বলতে চাইছেন যে দেখুন ওই ছবিটার থেকে কিরকম একটা চাহনি ভেসে আসছে। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস, তাই আপনি প্রথম নন যারা আমাকে এইরূপ জিজ্ঞেস করে। স্যার ইট ওয়াজ নট আর হাজব্যান্ড প্যাজেন্টস অনলি, মহাশয় এটা কেবলমাত্র তার স্বামীর উপস্থিতিতে নয়। এখানে কাউন্টের দূতকে ডিউক বলতে চাইছেন যে
আমার স্ত্রীর মধ্যে আপনি যে হাসি দেখতে পাচ্ছেন সেটা আমার জন্য নয়, আমাকে দেখে সে যেমন হাসতো, অন্য পুরুষকে দেখো যে একই রকম ভাবে হাসতো। তাকে যদি কোনো একটা ছোট্ট উপহার দিতাম, আমাকে যেরকম ভাবে সে অভ্যর্থনা করতো, অন্য পুরুষদেরকেও সে একই রকম ভাবে অভ্যর্থনা করতো। এখানে তিনি বলতে চাইছেন যে আমাকে যেরকম ভাবে তিনি দেখতেন, অন্য পুরুষদেরকেও ঠিক একই রকম ভাবে তিনি দেখতেন, আর সেই কারণেই হয়তো রাজা তাকে দিয়েছেন। All that spots of joy into the Duchess cheek, আমার স্ত্রীর গালের মধ্যে যে হাসির একটা দাগ দেখতে পাচ্ছেন, এই হাসিটি আমার জন্য নয়। All that spots of joy into the Duchess cheek, ওই ডাচেসের গালের মধ্যে হাসির একটা দাগ পড়ে গেছে। Perhaps Fra Pandolf's chance to say, সম্ভবত ফ্রা পান্ডল্ফ সুযোগ পেয়ে বলতেন, হার ম্যান্টেল ল্যাপস, এখানে ম্যান্টেল ল্যাপস বলতে বোঝানো হচ্ছে গায়ের চাদর। এখানে রানী যে দস্তানাটা পরেছিল সেই দস্তানার আঁচলটি ওভার মাই লেডিস রিস্ট হোমাজ, তার কবজি পর্যন্ত নেমে গেছে। ফ্রা পান্ডল্ফ এটা বলতেন আর রানী সেটা শুনে হয়তো লজ্জা পেয়ে যেতেন। অর পেন্ট মাস্ট নেভার হোপ, এখানে পেন্ট বলতে বোঝানো হচ্ছে প্যান্টার, যিনি চিত্রশিল্পী, তিনি হয়তো কখনো আশা করেননি টু রিপ্রোডিউস দ্য ফেন্ট, এখানে রিপ্রোডিউস মানে হচ্ছে আবার ফুটিয়ে তুলবেন, দ্য ফেন্ট মানে মৃদু, ফেন্ট কথার অর্থ হচ্ছে মৃদু, হাফলাস অর্ধ হাসি। বিখ্যাত চিত্রশিল্পী ফ্রা পান্ডল্ফ হয়তো তার যে মৃদু হাসি রয়েছে সেই মৃদু হাসিটিকে ফুটিয়ে তোলার আশা কখনো করেনি। দ্যাট ডাইজ এলং হার থট, যে হাসিটা তার গলায় গিয়ে মারা যেত, অর্থাৎ রানী হয়তো হাসতে চাইতো কিন্তু রাজার দাম্ভিকতার জন্য সে কিন্তু হাসতে পারতো না, অর্থাৎ রাজার ভয়ে রানী হয়তো হাসতে পারতো না। সাচ স্টাফ, আর এই ধরনের কর্মকাণ্ডগুলো ওয়াজ কোর্টেসি সি থট, এখানে কোর্টেসি মানে হচ্ছে নেহাতি ভদ্রতা বা সৌজন্যতা, অর্থাৎ রানী ভাবতেন তার যে হাসিটি সেই হাসিটি হচ্ছে একটা নেহাতি ভদ্রতা বা সৌজন্যতা, কিন্তু রাজা এটা ভাবতেন আমার কাছে একটা শয়তানি। অ্যান্ড কজ এনাফ, আর এটাই ছিল যথেষ্ট কারণ ফর কলিং আপ দ্যাট স্পটস অফ জয়, রানীর গালের মধ্যে হাসির যে একটা দাগ পড়েছে সেটাই ছিল একটা প্রধান কারণ। সি হ্যাড হার্ট, তার একটা খুব সুন্দর মন ছিল। হাউ শ্যাল আই সে, কিভাবে আমি আপনাকে বলবো। টু সুন মেড গ্লাড, আর সে খুব শীঘ্রই আনন্দিত হয়ে উঠতো। ইজিলি ইমপ্রেস, সে খুব তাড়াতাড়ি মুগ্ধ হয়ে যেত। সি লাইকড হোয়াট ইভার সি লুকড অন, সে যেদিকে চাইতো সেই দিকে তাকাতো। অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিহোয়ার, এবং তার দৃষ্টিটা প্রত্যেক জায়গাতেই যেত। অর্থাৎ এখানে ডিউক বলতে চাইছেন যে আমার স্ত্রী যেদিকে চাইতো সেই দিকেই তাকাতো এবং তার দৃষ্টি প্রত্যেক জায়গাতেই ছিল। স্যার ইট ওয়াজ অল ওয়ান, মহাশয় তার কাছে সবাই সমান, অর্থাৎ এখানে ডিউক কাউন্টির দূতকে বলতে চাইছেন যে আমার স্ত্রীর কাছে সবাই সমান ছিল, সে কোনো নিম্ন জাতিই হোক বা কোনো কর্মচারী হোক, ইভেন রাজাই হোক, তার কাছে সবাই সমান ছিল। আর রাজা হয়তো এটাকে মেনে নিতে পারতেন না। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, এখানে ফেভার বলতে বোঝানো হচ্ছে প্যান্ডেন্ট, যার অর্থ হচ্ছে হার, অর্থাৎ রাজা তাকে হয়তো একটা উপহার দিয়েছিল হার, সেই হারটা তার গলার মধ্যে ঝুলছে। সেই কারণে দেখো রাজা কি বলছেন, মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, আর আমার দেয়া সুন্দর হারটা তার বুকের মধ্যে ঝুলছে। দ্য ড্রপিং অফ দ্য ডেলাইট ইন দ্য ওয়েস্ট, রানী কি করতো সেই হারটির সৌন্দর্যটা পশ্চিম আকাশে অস্ত যাওয়ার সূর্যের আলোর আভার মতনই সুন্দর বলে মনে করতেন। রাজার কাছে দেখো যেহেতু তিনি একজন রাজা, তার মধ্যে একটা দাম্ভিকতা রয়েছে, রাজার কাছে আনন্যাচারাল বিউটিটাই ছিল সব থেকে সুন্দর, তার কাছে প্রাকৃতিক সৌন্দর্যের মূল্য ছিল না। সেই কারণে রাজা হয়তো রানীর এই প্রশংসাটিকে মেনে নিতে পারেননি। দ্য বথ অফ দ্য চেরিজ, আর চেরি ফলের ডালগুলো, সাম অফিসিয়াস ফুল,
আমার কিছু নিযুক্ত বোকা কর্মচারী ব্রোক ইন দ্য আর্চার্ড ফর হার, তার জন্য ফলের বাগান থেকে ভেঙে নিয়ে আসতো। দ্য হোয়াইট মিউল, এখানে মিউল বলতে বোঝানো হচ্ছে খচ্চর, অর্থাৎ সাদা খচ্চর গুলো রোড উইথ রাউন্ড দ্য ট্যারেস, রানী সেই সাদা খচ্চরের পিঠে চড়ে সেই বারান্দার চারপাশে ঘুরতো। অল অ্যান্ড ইচ, সবাই এবং প্রত্যেকে ও ড্র ফ্রম হার এলাইক দ্য অ্যাপ্রোচিং স্পিচ, তার কাছে সমানভাবে প্রশংসা পেত। এমনকি সে সাধারণ মানুষই হোক, কর্মচারী হোক, এমনকি রাজাই হোক, সে সবাইকে সমানভাবে প্রশংসা করত। আর রাজা হয়তো এটাকে কোনো মতে মেনে নিতে পারেননি। তাহলে আমরা এই যে পয়েন্টটি পড়লাম, রাজার কিন্তু রানীর প্রতি প্রচুর একটা সন্দেহ রয়েছে, সেই কারণেই হয়তো তিনি তার সর্বশেষ স্ত্রীকে মেরে ফেলেছেন। আর চিত্র তিনি দেয়ালের মধ্যে ফ্রা পান্ডল বিখ্যাত চিত্রশিল্পীকে দিয়ে আঁকিয়েছেন। আর ব্লাস অ্যাট লাস্ট, এবং অবশেষে সে লজ্জায় রাঙা হয়ে যেত, অবশেষে সে লজ্জায় লাল হয়ে যেত। তো আজকে ভিডিওটা তোমাদের এই পর্যন্তই। তোমরা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দেবেন। যখন আমি পরবর্তী ক্লাসের ভিডিওগুলো আপলোড দেব তখন তোমরা সবার আগে সেই ভিডিওগুলো পেয়ে যাবে।